আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে, কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে, তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। উপনির্বাচনের প্রস্তুতি, যেহেতু 10ই জুলাই উপনির্বাচন এবং তৃণমূলের তরফে প্রার্থী নাম তাই ঘোষণা করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা যেহেতু প্রধান বিরোধী দল, রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কতটা প্রস্তুত এই চার? আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না, তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, যে প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয়, বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি, তা সেখানেই বলবো। কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকব। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। গতকালকে এই সব কথা বলেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসলে শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছু কথা চলছে রাজনৈতিক মহলে, যে শুভেন্দু অধিকারী কি সত্যি বিজেপির অন্দরে ছড়ি ঘোরাচ্ছেন, তিনি কি সব ঠিক করছেন, তিনি কি আদি বিজেপি যারা তাদেরকে অবজ্ঞা করে চলছেন বা তাদেরকে সাইড করার চেষ্টা করছেন, বা তিনি কি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে এনে হারিয়ে দিয়েছেন। তো এইসব নিয়ে যখন চর্চা হচ্ছে, শুভেন্দু অধিকারী গতকাল যখন প্রেস মিট করছিলেন, তার সামনেও কিছু কিছু প্রশ্ন রাখা হচ্ছিল এবং তারই মধ্যে এই কথাগুলো উনি বলেছেন যে আমি পার্টির অন্দরের কথা বাইরে কোথাও বলি না, আর এগুলো হয় আর কি, যখন ভালো কিছু হয় তখন নিজেদের ক্রেডিট তারা নিয়ে নেন, আর যখন খারাপ কিছু হয় তখন আমার ঘাড়ে দোষটা ঠেলে দেন এবং তির্যক মন্তব্য করেন, বড় বড় সব পোস্ট করেন। কিন্তু আমি ওইভাবে বলি না, আমার বলার জায়গা আছে, একটা ফোরাম রয়েছে, সেখানে বলি। এই হচ্ছে বিষয়। আর প্রার্থী বাছাই নিয়ে যেটা আর কি উপনির্বাচন হতে চলেছে, সেই সম্পর্কেও বললেন যে এগুলো আপনাদের একটা ভুল হচ্ছে, এর কতগুলো সিস্টেম রয়েছে, এগুলো আমি বলতে পারবো না। আমাদের মুখপাত্র রয়েছেন, জেলার যারা দায়িত্বে আছেন তারা রয়েছেন, তারা বলতে পারবেন, তারা ঠিক করবেন। একটা কমিটি আছে, তখন আমাকে ডাকা হয়, আমাকে কখনো মানে আমি কখনো বলি কিছু, কখনো কিছু বলি না, তবে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে যে প্রচার করা। যখন আমাকে প্রচারের জন্য বলা হয় তখন আমি প্রচারে যাই, এবং প্রচারে যাওয়ার ক্ষেত্রে
আমি গাড়ির গাড়ির তেলটুকু নিই না পার্টির থেকে। আমার পরিবারের পাম্প রয়েছে, কয়েক লক্ষ টাকা বৈধ ইনকাম রয়েছে, তো আমি ওই তেল নিজেই ভরি। আর যেখানে থাকতে হয় হোটেলে, যেমন রায়গঞ্জ, হোটেল ভাড়াটাও আমি দিই। আর অর্গানাইজড যাদের করার তারা করেন, আর আমি বক্তব্য রাখি, প্রচার করি, এটাই বলার চেষ্টা করলেন। তার মানে দর্শক, এখান থেকে কতগুলো কথা উঠে এলো। প্রথমত, দলের অন্দরে কেউ কেউ যে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারীর ছড়ি ঘোরানোর বিষয়ে, তারও খানিকটা উত্তর উনি কিন্তু দিলেন, এবং এটাও বুঝিয়ে দিলেন যে যখন ভালো কিছু হয় তখন আমি করেছি, তখন আর ভালোর জন্য শুভেন্দু অধিকারীকে কোনো ক্রেডিট দেওয়া হয় না। আর যখনই খারাপ কিছু হয়ে যায়, শুভেন্দুর দোষ, তখন আর নিজের দোষটা স্বীকার করেন না। এটা কেউ কেউ করছেন, কিন্তু করছেন। আমি এসব নিয়ে সেরকম কিছু বলতে চাই না, সেটা বোঝালেন। একটা ডেকোরাম আছে, একটা ফোরাম আছে, একটা সিস্টেম আছে, সেই মতো যেখানে যা বলার অবশ্যই বলব। কিন্তু প্রকাশ্যে এইসব বলে কাদা ছোঁয়াছুড়ি, সেটা পছন্দ করি না, এটাই কার্যত বোঝানোর চেষ্টা করলেন। আর এটাও পরিষ্কার করে দিলেন যে আমি কিন্তু দলের জন্য খরচা করি, যেমন শ্রম দিই, নিজে খাটি, তেমনি আর্থিক খরচ যেটা, সেটাও কিন্তু বহন করি। বাকিটা বললেন না, কিন্তু বাকিটা আমরা হয়তো বলতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি যে বাকিরা অনেকে আছেন, তারা গোছানোর চেষ্টা করছেন, আর শুভেন্দু অধিকারী খরচ করে যাচ্ছেন। তার কাছে একটা আলাদা জেদ আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তার একটাই জেদ, প্রাক্তন করা। যিনি বর্তমান রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, তাকে প্রাক্তন করা, এটা একটা জেদ। সেই জন্য ওনাদের পারিবারিক ব্যবসা রয়েছে, অনেকগুলো ব্যবসা রয়েছে, আমরা জানি। তো সেখান থেকে যে ইনকাম হয়, সেই ইনকাম থেকে উনি খরচ করেন পার্টির জন্য। এই ভোটে তো প্রচুর খরচ করেছেন। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, উনি যে সব মামলা লড়েন, নানান নিজের মামলা, পার্টির লোকেদের জন্য মামলা লড়েন না, প্রচুর মামলা, প্রায় তো দেখবেন হাইকোর্টে মামলা হচ্ছে। আমি জানি বলে কথাগুলো বলছি, যদি কেউ ভুল ভাঙাতে পারার ভাঙিয়ে দেবেন আমার। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এই মামলার যে খরচ, যেটা পার্টির জন্য করতে গিয়ে তাকে নিজেকে অনেক কেস খেতে হয়েছে, এই মামলার যে খরচ, সব খরচই বহন করেন শুভেন্দু অধিকারী, সব খরচ। এবং আমি একটা শুনছিলাম তার ঘনিষ্ঠ সূত্রে, যে এই মামলার জন্য খরচ এখনো পর্যন্ত কয়েক কোটি টাকা করেছেন, কয়েক কোটি। আমাকে বললেন যে ফিগার জানলে আপনি চমকে উঠবেন, এত খরচা করেছেন সব নিজেদের থেকে। এখন তৃণমূল কংগ্রেস বলবে, ও টাকা তো ওই সব করে টাকা। আরে বাবা, যদি অবৈধ টাকা হতো, যদি অবৈধ কাজ কারবার হতো, আপনারা কি ছেড়ে দিতেন? আপনারা ছেড়ে দিতেন? এমনিতেই তাকে ধরার জন্য কম চেষ্টা করছেন না, আর অবৈধভাবে কারবার চালাচ্ছেন, আপনারা ছেড়ে দিতেন? আমি কালকে একটা খবর দেখছিলাম, যদিও তার আগের দিনের খবর মনে হচ্ছে, যে দিদি বলেছেন যে ওই ট্র্যাকের ওভারলোডের টাকা নাকি সব কাঁথি চলে যাচ্ছে, এবং প্রশাসনের লোকজনদেরকেও দোষারোপ করেছেন, পুলিশকেও দোষারোপ করেছেন, যে সব নাকি কাঁথি চলে যাচ্ছে। খুব অগ্নিশর্মা হয়ে উঠেছেন এটা বলতে গিয়ে, যেসব টাকা তোলা হচ্ছে কাঁথি চলে যাচ্ছে। আমি সেটা শুনে ভাবছিলাম যে রাগের কারণ কি ওটা নাকি, যে কালীঘাটে না হয়ে কাঁথি কানে চলে যাচ্ছে? টাকাটা তো কালীঘাটে আসার কথা ছিল, কাঁথি কানে চলে যাচ্ছে, ওটা কি রাগ? নাকি কোনোভাবে শুভেন্দুকে দাগতে হবে, দোষারোপ করতে হবে? সেটা যদিও নাম ধরে বলেননি, কাঁথিতে অনেকেই থাকেন। আমি দেখছিলাম শুভেন্দু অধিকারীও বলছিলেন যে কাঁথি বলেছেন, তো কাঁথিতে তো ওনাদের মন্ত্রীও থাকেন, এখন কার কথা বলেছেন কি করে জানবো? আমার নাম ধরে বললে আমি তার ব্যবস্থা করে দিতাম। নাম ধরে বলেননি, শুধু বলেছেন কাঁথি চলে যাচ্ছে। তো দেখা যাক সত্যি যে শুভেন্দুকে তোপ দাগার জন্য বলছেন, নাকি কালীঘাটে না এসে চলে যাচ্ছে ওখানে সেটা রাগ। কালীঘাটে আসা দরকার ছিল, কাঁথি কেন চলে যাবে? ওভারলোডের তোলাবাজির টাকা, ওই জায়গা থেকে রাগটা কে জানে, বলতে পারবো না। আমি খবরে দেখছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি শুভেন্দু অধিকারীর
অবৈধ ইনকাম হতো, তাদের পরিবারের অবৈধ ব্যবসা হতো, রাখতেন, ব্যবসা করতে দিতেন, বাইরে খোলা রাখতেন। কত চেষ্টা, কত কি হচ্ছে জব্দ করার, আর লোকটা বলে বলে বলছেন আমাদের পরিবারের কয়েক লক্ষ টাকা বৈধ ইনকাম, বলে বলে বলছেন আমি নিজের তেল খরচা নিজে দিই, পরিবারের থেকে খরচ নিই, হোটেল ভাড়া দিই, নিজে নিজে বলছেন যা যা খরচ করেন। ওই ধরুন না অবৈধ কি কাজ কারবার আছে, ধরুন না। তো সুতরাং যেটা পরিষ্কার দর্শক, যে শুভেন্দু অধিকারী নিজের খরচে পার্টির জন্য কাজ করেন, শ্রম দেন, প্রচন্ড পরিশ্রম করেন। আপনারা দেখেছেন ভোটের সময়ে কত 180 না 85টা সভা করেছেন, প্রচার সভা। এখন এটাকে নিয়ে যদি কেউ বলেন দলের অন্দরে যে উনি সব করছেন, আসলে উনি তো এত প্রচার করছেন, উনি তো সংগঠন তো দেখেন না, সংগঠন দেখা তো ওনার কাজ না, তার জন্য তো সাংগঠনিক সিস্টেম রয়েছে। ওনাকে যেখানে যেখানে বলা হয়েছে আসলে উনি ক্রাউড পুলার, উনি যেখানে যান সেখানে প্রচুর লোকজন জমায়েত হয়ে যায়, তো আর কাউকে দেখে তো হয় না বাংলার নেতাদের, তো সেটা ওনার আছে, জনপ্রিয়তা তৈরি হয়েছে। তো তার মানে উনি সব ছড়ি ঘোরাচ্ছেন এটা বলে তো লাভ নেই। ওনার জনপ্রিয়তা দেখে হয়তো দিল্লির কোন কোন নেতা ওনাকে ভালোবাসেন, যেটা বুঝতে পারে, কিন্তু সাংগঠনিক দায়িত্ব তো অন্যদের রয়েছে। আর উনি যতই প্রচার করুন, ভোটের দিনে ভোটটা করানোর জন্য যদি সাংগঠনিক শক্তি না থাকে তো উনাকে দোষ দিয়ে কি হবে। উনার যে জেলা সেখানে উনি নিজস্ব সংগঠন ঠিক রেখেছেন এবং বলেছেন যে রাজ্যের কথাও যেমন এখানে চলে আমার কথাও চলে আমার জেলাতে, বাকি জেলায় বাকি রাজ্যের বাকি অংশে সব সংগঠন রয়েছে। তো আমার জেলায় আমি সেটা গ্রিপে রেখেছি, সেটা আর কি বোঝানোর চেষ্টা করলেন এবং রেজাল্টও হয়েছে, রেজাল্টও করে নিয়েছেন নিজের জেলাতে। কিন্তু যদি মনে করা হয় যে সবই উনি করছেন আর খারাপ হয়েছে মানে ওনার দোষ, তাহলে আপনারাই বা কি করছেন? সব আদি নেতা অনেকদিন ধরে দল করছেন, তাহলে আপনারাই বা কি করছেন? আদি নেতা মানে তো গোটা রাজ্যে সংগঠন থাকার কথা, যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতে যাবেন। আদি নেতা না, আদি নেতা মানে গোটা রাজ্যে তার সংগঠন থাকার কথা, আদি লোক থাকার কথা, তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতে যাবেন। তো তার জন্য যেহেতু কেউ হেরে গেছেন কোথাও, তো শুভেন্দুর দোষ হয়ে যাচ্ছে কেন? তো এটারই একটা হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, যেহেতু একটা জল্পনা কল্পনা চলছে দলের অন্দরে এবং মিডিয়াতে। তো যেটা আর কি বুঝিয়েছেন যে এটা আমার নয়, আর এটা অদ্ভুত যে ভালো খারাপ হলেই আমার ঘাড়ে দোষ, আর ভালো হলে কেউ বলবেন না যে শুভেন্দু অধিকারীর জন্য ভালো রেজাল্ট হয়েছে, সেটা কেউ বলবেন না, আমিও বলবো না, বাইরে সব কিছু। কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন যে আমি দলের টাকায় এইসব করি না, নিজস্ব টাকা খরচ করে করি, এটা। ফলে দর্শক এটুকু পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর মধ্যে যে জেদটা সেটার জন্য উনি কিন্তু নিজের অনেক খরচ করছেন পরিবার থেকে এবং শ্রম যেমন দিচ্ছেন সেটা উনি কিন্তু করছেন, কিন্তু তারপরেও যদি ওনাকে দোষ পেতে হয় রেজাল্টের কারণ দেখিয়ে, তাহলে ওনার মধ্যে একটা আলাদা আসবে তো বটেই। এবং উনি যেটা বললেন যে কমিটি আছে, কমিটিতে বলতে বললে বলি, কিন্তু এবার আমি গতকালকে খবরটা করেছিলাম না, আমি প্রথম কালকে সকালে খবরটা করেছিলাম যে উনি এবার কোনো মাথা গলাবেন না বলে দিয়েছেন, মানে ওই যে উপনির্বাচনে যে প্রার্থী বাছাই ওখানে যাবেন না, ডাকা হয়েছিল যে আপনি আসুন বইটা করি, ঠিক করি কাকে প্রার্থী করাবে, উনি বলেছেন আমি যাবো না, প্রচারে বলবেন আমি যাবো। আসলে এটা একটা অভিমানের জায়গা, সেটা কোথাও একটা বুঝতে পারছি যে এত করছি দলটার জন্য, এত খরচা করছি, অন্যরা তো সব পার্টি থেকে খরচ নিচ্ছেন, আমি নিজের খরচে এত কিছু করছি, আমার যে কাজটা করার কথা নয়, পার্টির ছেলেদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই সব নিয়ে আদালতে মামলা চালানো, সেটাও করছি, আবার সেই ঘুরিয়ে আমারই দোষ হয়ে যাচ্ছে। আর আমি যদি কোনো বৈঠকে থাকি ব্যাস সব আমি ঠিক করে ফেলছি। সুতরাং যাব না, আপনারা ঠিক করুন, বলবেন প্রচারের জন্য যাব। এই যে বিষয়টা উনি কিন্তু একটা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন, অর্থাৎ গতকালকে সকালে আমি যে খবরটা করেছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা এমনি খবরটা করিনি, ওনার মধ্যে একটা কোথাও সেই ভাবনা এসছে বা একটা খারাপ লাগার জায়গাও হয়তো হয়েছে যে দলের জন্য এত কিছু করছি সেই দলের একটা অংশ আবার আমাকে এইভাবে দোষারোপ করছে। সুতরাং চলো ওই প্রচারে ডাকলে যাবো, বাকি সময় আমি মাথা গলাবো না। দর্শক বলবেন যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।